আজ শুনবেন অনিন্দিতা চৌধুরীর লেখা গল্প কথা। শোনো, বাবুর সঙ্গে কথা হয়েছে। মেয়েটার কথা বলেছে আমাকে। ভালোই তো মনে হলো। আমাদের তো একবার মেয়ের বাড়ি যেতে হয়। সুদীপের কথা শুনে সাথী বলে, হ্যাঁ, আমিও তো ভাবছিলাম। কবে যাবে ভাবো? পরশু রোববার বিকেল 5টা নাগাদ রেডি থেকো, এসে তোমাদের নিয়ে চলে যাব। এই রবিবার? এই রবিবার তো আচ্ছা, ঠিক আছে, যাব। কিন্তু তুমি আবার উল্টো দিকে এতটা পথ আসবে কেন? আমরা এদিক থেকে সোজা চলে গেলেই তো সুবিধা হয়। সবসময় অত স্বাধীন মহিলা হতে যেও না তো। একটা শোভন অশোভন বলে ব্যাপার আছে। কোনোদিনও তো সেটা বুঝলে না। 5টার সময় তৈরি থেকো। আর শোনো, সাজগোজটা একটু কম করে করো। বলেই ফোনটা কেটে দেয় সুদীপ। কিছুক্ষণ অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে সাথী। সুদীপের এই গলা, এই কথা তার চেনা, খুব চেনা। খিটখিটে মেজাজ, কথার মাঝেই কথা কাটা। কতবার। আর শেষের দিকে তো কথাটুকু বলতে বিরক্তি। তবে সে তো অনেক বছর আগে। ইদানিং তো যেটুকু কথা হয় মোটামুটি ভদ্রভাবেই। এই তো মাস 2 আগে সুদীপের ছোট কাকিমার কাজে গেছিল সাথী। না, তাকে ডাকেনি কেউ। বাবুর মুখে খবরটা শুনে নিজেই গেছিল অল্পক্ষণের জন্য। অনেক দিন আগে, ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পরই একবার রাস্তায় দেখা হয়েছিল কাকিমার সঙ্গে। খুব কঠিন পথ বেছে নিয়েছো, তবে না নিয়েও উপায় ছিল না। তোমার বুঝতে পারছি। সাহসটা ধরে রেখো, বলে তার মাথায় একবার হাত বুলিয়ে হেঁটে এগিয়ে গেছিলেন কাকিমা। মাথায় সেই ছোঁয়াটুকু মনে করে মাঝে মাঝে ফোন করে কথা বলতো সাথী। সেই ছোঁয়াটুকু মনে করেই একবার তার মালা পরানো ছবিটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল সেদিন। ফেরার আগে অল্প 2-একটা কথা হয়েছিল সুদীপের সঙ্গে। ঠিকঠাকই তো ছিল সেদিন, আবার পুরনো রূপে কেন? মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে সাথীর। সত্যিই তো, সে ভুলে গেল কি করে? নার্ভাস হলেই সুদীপের খিটখিটেপনা বেড়ে যেত। নিজের ভয়টা ঢাকতে বেশি বেশি রাগ দেখাতো তার উপর। কিন্তু আজ কেন? ওহো, সুদীপবাবু বুঝি শ্বশুর হতে ভয় পাচ্ছেন, নাকি বুড়ো হতে? হাসিটা মিলিয়ে যায়। না, ভয়টা কথার উপর, কেবল কথার। নতুন কুটুমের কাছে পুরনো কেচ্চা উঠে আসার ভয়। কিন্তু কেন? সে তো কোনোদিনও কারোর কাছে কোনো নিন্দেমন্দ করেনি। আজ নতুন করে শুরু করবে, তাও আবার ছেলের হবু শ্বশুরবাড়ির সামনে। এমনটা ভাবল সুদীপ। রবিবার সুমি প্রবীরের গৃহপ্রবেশে যাবে ভেবে রেখেছিল, কিন্তু না করে দেয়। এটা বেশি জরুরি। 4:30টার মধ্যেই তৈরি হয়ে আয়না দেখে সাথী। বেশি গাঢ় রং তার কোনোদিনই পছন্দ নয়। অফ হোয়াইটের উপর মেরুন কালো গঙ্গা যমুনা পাড়ের হ্যান্ডলুম শাড়ি পরেছে। ছোট মেরুন টিপ। একটা গয়নার সেট আছে, হস্তশিল্প মেলা থেকে কেনা। খুব সুন্দর মানায় এই শাড়িটার সঙ্গে। বার করতে গিয়েও রেখে দিল। বেশি সাজগোজের কথা কেন বলল সুদীপ? ফুটপাতের দোকান ঘুরে ঘুরে শাড়ির সঙ্গে মিলিয়ে ঝুটো গয়না কেনা তার অনেক দিনের শখ। নকল, কম দামি, কিন্তু উগ্র নয়। এইসব গয়নায় সাধারণ শাড়িও নজর কাড়ে। বেশ রুচির ছাপ আছে তার সাজে, এ কথাই বলে সবাই। তবু মনটা খসখস করছে। থাক বাবা, নিজের দিকে বেশি দৃষ্টি আকর্ষণ করার দরকার নেই। একটা সাদামাটা সরু চেন আর কানে ছোট্ট দুল পরাই ভালো। বেশ মামা সাজ। বাবুর ঘরে দরজায় গিয়ে বলে, কি রে, ছেলের মা দেখাচ্ছে তো? বলতে বলতে থেমে যায়। বাবুর মুখ গম্ভীর। বাবার পাশের পাড়ার বস্তিতে আগুন লেগেছে, বাবাকে ওখানে যেতে হলো, আসতে পারবে না। মিঠিদের বাড়িতে বলা আছে, তাই আর ক্যান্সেল করলাম না। তুমি চলো, আমি গাড়ি বলেছি। চুপচাপ ছেলের পাশে উঠে বসে সাথী। সুদীপ প্রথমবার তার বাড়ি আসবে, বাবা মা কাকা কাকিমাদের সঙ্গে কথা বলতে। অপেক্ষা করতে করতে সন্ধে পেরিয়ে রাত। কাকা বললেন, এই তো দেখছি ছেলের দায়িত্ব জ্ঞানের নমুনা। তখন তো আর এসব মোবাইলের যুগ নয়। পরদিন সুদীপের খবর পাওয়া গেল, পাশের বাড়ির লোকটি বউ পেটাচ্ছিল। তাকে থামাতে গিয়ে হাতাহাতি থানা পুলিশ হয়। সাথীর বাড়ি তার আশা হয়ে ওঠেনি। বাবুর স্কুলে প্যারেন্ট টিচার মিটিং।
স্কুলের বাইরে ফুটপাতে অপেক্ষা করতে করতে দেরি দেখে একাই স্কুলে ঢোকে স্বাতী। সুদীপ তখন পথশিশুদের স্কুলের ফান্ডিংয়ের জন্য প্রশাসনের অলিন্দে ঘুরে মরছে। বাবুর অ্যাপেন্ডিক্স অপারেশন। বাবু ওটিতে ঢুকে গেল। সুদীপের দেখা নেই, কোনো খবর নেই। পরপর ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে স্বাতীর। একাই তো সামলেছে সে, আজও সামলাবে। কিন্তু বাবু, বাবু কি অপ্রস্তুতে পড়বে? সাগ্রহ অভ্যর্থনা পায় তারা মিঠির বাড়িতে। আসুন আসুন, সুদীপবাবুকে দেখছি না। একযোগে উত্তর দেয় স্বাতী আর বাবু। ও তো একটু আটকে পড়ল, বাবা ওই আগুন লাগার ওখানে গেছে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে অপ্রস্তুতভাবে চুপ করে যায়। হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখাচ্ছিল তো, খুব খারাপ অবস্থা। ও, উনি ওখানে গেছেন? আচ্ছা আচ্ছা, আসুন বসুন। তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেয় মিঠির মা বাবা। মিঠিকে ডেকে নিজের পাশে বসায় স্বাতী। মেয়েটাকে আজেরা এমন সাবেক কোণে দেখানোর মতো পাট ভাঙা তাঁতের শাড়ি খোঁপা মেকআপে সাজিয়েছে কেন কে জানে। কেমন আড়ষ্ট জড়ভরত লাগছে। বরং সেদিন যখন বাবু নিয়ে এসেছিল দেখা করতে, মেয়েটার পরনে সারাদিন অফিসের পর কোঁচকানা কুর্তি, লেগিংস, উস্কো খুস্কো চুলে পনিটেল, শ্যামলা মিষ্টি মুখটাতে ক্লান্তির ছাপ। একটা মাপা হাসি দিয়ে সোফায় বসে পড়ে পরক্ষণেই ত্রিং করে লাফিয়ে উঠে সাথীকে প্রণাম করে একগাল হেসে বলল, এই যা, একদম ভুলে গেছিলাম, মা শুনলে রক্ষে নেই। তখনই তো মেয়েটাকে বেশ জন্মনে প্রাণবন্ত লাগছিল। ভালো লেগে গেছিল স্বাতীর। ঘরে মিঠির মা বাবা ছাড়াও আর একজন ভদ্রলোক ছিলেন। ওরা আলাপ করিয়ে দেয় পারিবারিক বন্ধু সমর বলে। কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে সমর। একটু অস্বস্তি হয় স্বাতীর। হাব ভাব কেমন যেন চেনা চেনা লাগে, যদিও আগে কোথাও দেখেছে বলে মনে করতে পারে না সে। সহজাত সংস্কারে আঁচলটা ঠিক করে। ঘুরে বসে সারা ঘরে চোখ বোলায় স্বাতী। দেওয়ালের নানা ছবিতে স্টেজে আবৃত্তিরতা মিঠি, সেলফে সাজানো কাপ মেডেল। আজ টিপিক্যাল মেয়ে দেখা শাশুড়ির মতো জোর করব না, পরে যখন তোমার ইচ্ছে হবে একদিন কবিতা শুনিও মিঠি। বলতে বলতে হেসে ফেলে স্বাতী। বাবু যা ভয় পায় স্টেজে উঠতে। একবার স্কুলের নাটকে দুটো মাত্র লাইন ছিল, তাও ভুলে গেছিল অর্ধেক। স্টেজে উঠে ঘেমে নেয়ে একসা। বলেই দেখে বাবু কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। স্বাতী ভাবে, এই রে, বলে ভুল করলাম নাকি। যথারীতি প্রচুর জলখাবারের আগমন। ওরে বাবা, আপনারা কি আমাদের রাক্ষস ভেবেছেন? আরে না না, এটুকু তো মুখে দিতেই হবে, প্রথমবার এলেন। ইত্যাদির পর্ব মেটার পরে সমর চেয়ারে এলিয়ে বসে। স্বাতীর দিকে তাকিয়ে কথা শুরু করে। কিছু মনে করবেন না, বিয়ে শাদির ব্যাপার, খোলাখুলি কথা হয়ে যাওয়াই ভালো বলে আমার মনে হয়। সৌর্যর বাবার আপনি তো একসাথে থাকেন না বহু বছর, তাই না? আপনি বাড়ি ছেড়ে চলে গেছিলেন বলেই শুনেছি। মিঠির জোরে নিঃশ্বাস টানার শব্দ পায় স্বাতী এবং বোঝে সাজ পোশাকে জুবুথুবু নাই। এই আসন্ন আক্রমণের আশঙ্কাতেই এতক্ষণ কাঁটা হয়েছিল মেয়েটা। আর চোখে দেখে ওর বাবা মায়ের মুখ। সংকোচ অস্বস্তি তো আছেই, সঙ্গে কৌতূহলও কি নেই। এবং চট করে সাথে বুঝতে পারে কেন সমরকে চেনা চেনা লাগছিল। এ তো সেই আগন্তুক ছবির বন্ধু চরিত্রটি। না, সেই চরিত্রাভিনেতার চেহারা কণ্ঠস্বরের সঙ্গে কোনো মিল নেই ঠিকই, কিন্তু স্বভাব, এ তো সেই লোক। ভদ্র মধ্যবিত্ত মানুষ চক্ষু লজ্জার খাতিরে যখন কিছু কিছু কথা নিজে বলে উঠতে পারে না, তখন এদের ডাক পড়ে। বাবা, আমার রাগ ঢাক নেই। মুখের ওপর স্পষ্ট কথা বলতে এ শর্মা ভয় পায় না। এটাই এদের গর্ব, এবং সেই জন্যই আজ এখানে এর উপস্থিতি। সৌর্য অর্থাৎ বাবু বিরক্তির আগে একবার তীব্র দৃষ্টিতে বিব্রত নতমুখে মিঠের দিকে তাকায়। উত্তেজিত হয়ে কিছু বলতে যাওয়ার আগেই তাকে থামায় স্বাতী। সত্যিই তো, ওরা মেয়ে দিচ্ছেন, প্রশ্ন তো থাকতেই পারে বাবু, আমায় বলতে দাও প্লিজ। সমরের থেকে মুখ ফিরিয়ে মিঠির বাবা মায়ের দিকে তাকিয়ে স্বাতী বলে, আপনাদের কোনো চিন্তা নেই। ঝগড়াঝাটি, কান্নাকাটি, বাবা মাতাল হয়ে এসে মায়ের গায়ে হাত তুলছে, নিত্যদিনের যুদ্ধ, এইসব দেখে বড় হওয়া ছেলে, সেও এই রকমই করবে আপনাদের মেয়ের সঙ্গে, এমন কোনো আশঙ্কা নেই। এসব কিছুই হয়নি। বাবুর বাবার আমি তো সারাটা জীবন একসাথে থাকবো ভেবেই শুরুটা করেছিলাম।
হয়ে উঠল না। মনের মতের অমিল হতে লাগলো। অশান্তি না করে আলাদা হয়ে যাওয়াই ঠিক মনে হয়েছিল আমাদের। কারোর দোষ নয়, আবার দুজনেরই হয়তো কিছু কিছু দোষ। এই জন্য এদের দুজনকে দয়া করে শাস্তি দেবেন না আপনারা। না না, সে কি কথা, আমরা তো সেরকম কিছু। ওরা তো ঠিক করেই ফেলেছে। আমতা আমতা করে মিঠের বাবা মা, কিন্তু এত সহজে হার মানার পাত্র তো নয় সমর। অপ্রিয় সত্য মুখের উপর বলার গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে না সে। আবার শুরু করে, বিয়ে করলাম, মিল হলো না, বেরিয়ে চলে গেলাম। এ কি ছেলে খেলা নাকি? এই দেখে শিখে ছেলে যদি কাল একই কাজ করে। এত ভালো মানুষ সুদীপবাবু, সারা রাজ্যের সমাজসেবী বলে তার এত সুনাম। পার্টি করলে এতদিনে এমপি মন্ত্রী হয়ে যেতেন, অথচ সেই লোভ না করে নিঃস্বার্থ আত্মের সেবা করে চলেছেন। এমন মহান মানুষের সঙ্গে আপনি থাকতে পারলেন না, বেরিয়ে চলে গেলেন জাস্ট ইচ্ছে হলো বলে। হঠাৎ খুব ক্লান্ত লাগে স্বাতীর। সে মানুষটা যখন দিন রাত সমাজ সেবা করছে, পরিবারের কোনো কাজে, সন্তানের কোনো প্রয়োজনে কখনো পাওয়া যেত না তাকে। একা হাতে ঘর বার অফিস বাড়ি ছেলে সামলাতে সামলাতে সমাজসেবী মানুষের কাছে সারা দিন রাত নানা প্রয়োজনে আসতে থাকা মানুষের ঢলের হাজারো চাহিদা মেটাতে মেটাতে দশভুজা সর্বংসহ হওয়ার চেষ্টা করতে করতে যে অসীম অপরিসীম ক্লান্তিটা শুরু হয়েছিল, সেটা যেন আবার ফিরে এসেছে। আমি খুব সাধারণ মানুষ সমরবাবু, অত মহান মানুষের যোগ্য নই বোধ হয় বলে উঠে পড়ে স্বাতী। উঠে দাঁড়ায় মিঠিও, মৃদু অথচ স্পষ্ট স্বরে বলে, থাক না সমর কাকু। বাবু অনেক কষ্টে নিজেকে সম্বরণ করেছে বোঝা যায়, শুধু বলে, চলো মা। মিঠির গালে একবার আলতো হাত ছুঁয়ে ওর বিব্রত অপ্রস্তুত বাবা মাকে নমস্কার করে বেরিয়ে আসে স্বাতী। ফেরার পথে অনেকক্ষণ চুপ করে থাকে বাবু, তারপর বলে, আমার স্কুলের নাটকে তুমি গেছিলে মা? বলনি তো কখনো। ওহো, এতক্ষণ এই ভেবে চলেছে ছেলেটা। ও বাড়ি ছেড়ে আসার পর বাবু খুব লজ্জা পেত মা তার স্কুলে গেলে। বন্ধুরা অবশ্য নয়, তাদের মায়েরাই তাকে বেশি প্রশ্ন করতো তো। আদরের ছলে কেচ্ছা শুনতে চাইতো। তাই নাটকের দিনে সাথী দেরি করে ঢুকেছিল, পিছনে দাঁড়িয়ে দেখে চলে এসেছিল। ওই আজ বাহারি গয়না না পরে তুলে রাখার মতোই আর কি। বিশেষ বিশেষ দিনে নিজেকে লুকোনো, বেশি নজরে না পড়া, অভ্যাস হয়ে গিয়েছিল। পরেও তাই আর বলেনি বাবুকে কিছু। ছোট বোনের বিয়ের কথা হচ্ছে, বর ছেড়ে বড় মেয়ের সন্তান নিয়ে বাপের বাড়ি ফিরে এলে ছোট মেয়ের সম্বন্ধ জুটতে অসুবিধা হবে, তাই সেখানে ঠাঁই হয়নি স্বাতীর। বাধ্য হয়ে ঘর ভাড়া নিল। রেস্ট তো বেশি নয়, তখন নতুন চাকরি, চিলতে একটা ঘর। শুধু স্বাতীর শর্ত ছিল বাথরুম নিজেদের হতে হবে। বিপত্নিক বাড়িওয়ালা দিনে মা সম্বোধন করে কথা বলতো, আর রাতে দিত দরজায় টোকা। টেবিল দিয়ে দরজা আটকে বাবুকে আঁকড়ে ঘুমোতে যেত স্বাতী। বাবুর এখন হয়তো সব কথা মনে নেই, কিন্তু ছোট ঘরে অসুবিধা, লোকের নানা কথা, বাবাকে না দেখতে পাওয়া, এসবের জন্য তীব্র অভিমান ছিল তার একসময় মায়ের উপর। আজও কি, বিশেষ করে আজকের অভিজ্ঞতার পরে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বাবু বলে, তুমি না বললেও আমি অনেক কিছু বুঝি মা। আজ তো নতুন নয়, এর আগেও বাবা কতবার দেখা করবে বলে, পুজোয় ঠাকুর দেখাতে নিয়ে যাবে বলে, শীতের ছুটিতে চিড়িয়াখানা নিয়ে যাবে বলে আসেনি। আমার সব মনে আছে মা। শুধু বুঝলাম না, দুজনেরই দোষ কেন বললে তুমি? বাবার নামে নিন্দে কখনো তুমি করনি। আজকেও বাইরের লোকের সামনে করবে না জানি, কিন্তু আমাকেও বলবে না সত্যিটা? চোখে জল এসে যায় স্বাতীর। বড় হয়ে গেছে তার ছোট্ট বাবু, একটি মেয়ের স্বামী হতে চলেছে। আর আড়াল করার দরকার নেই, বরং নিজের জীবন ছেঁচে তুলে আনা সত্যটুকু বলা দরকার, যাতে ওরা একই ভুল না করে। তাই আজ সে বাবুকে বলে, শোন, আমি তো আগেই দেখেছিলাম মানুষটা নাওয়া খাওয়া ভুলে অন্যের জন্য ছুটে মরে। নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। সেই মনটাকেই তো ভালোবেসেছিলাম, কিন্তু বুঝিনি দূর থেকে দেখা আর একসঙ্গে বাস করা অনেক আলাদা। ক্লান্তি আসে একা একা সব করতে করতে। পাশে কখনো কাউকে না পেতে পেতে একটা সময় মনে হয়, একাই যদি করব তাহলে একাই থাকি, অন্তত মহত্তর বোঝাটা বইতে হবে না। না,
টাকা বা পদের লোভ ছিল না সুদীপের, ছিল তার থেকেও মারাত্মক মোহ, মানুষের কাছে ভালো হওয়ার মোহ, মহৎ হওয়ার মোহ। আমাদের উপস্থিতি, আমাদের দায়িত্ব সেই ভালো করার পথে বাধা দিচ্ছিল। যেদিন বললাম আর পারছি না, তোমার বাবা সোজা বলে দিল, পারতে হবে না, যাও। বেরিয়ে এলাম। এখন মনে হয় একেবারে অসহ্য হয়ে ওঠার আগেই যদি মুখ খুলতাম, দুজনে কথা বলতাম, যদি জোর করতাম, দাবি করতাম, অভিমান করে অশান্তির ভয়ে চুপ করে না থাকতাম। বাবুর হাতের পাশে রাখা ফোনটা ধরিয়ে দেয় স্বাতী। কথা বল মিঠির সঙ্গে বাবু। তখন থেকে অনেকগুলো মিস কল এসেছে, কেটে কেটে দিয়েছিস। আমি বুঝিনি ভেবেছিস? কথা বল। মেয়েটার কি দোষ? রাগ অভিমান পুষে না রেখে কথা বল। আমাদের ভুলটা তোরা আর করিস না। ভালো থাক বাবা, তোরা দুটিতে ভালো থাক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।